আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা করতেছি যে ইউটিউবে আসলে বেশ কিছুদিন ধরে ভিডিওগুলো আসলে ছাড়া হচ্ছে না ওইভাবে। তবে আজকে নতুন একটা পরিকল্পনা নিয়ে আসছি যে সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো। তো আসলে রেগুলার আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, তারপরেও ভিডিও দিব। তবে একটা বিষয় আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি যে ইউটিউবে যারা রেগুলার অ্যাক্টিভ থাকে অবশ্যই ইউটিউবে কাজ করা যায়। আসলে কিভাবে করব না করব এটা অনেকেই প্রথমত করে যে একটা টপিক বেছে নেয় যে আসলে সামনে কি করব, সামনে কিভাবে আগাবো, এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজ হয়। তো ভাই, আপনারা যদি যেটা নিজে পারবেন, নিজে যা করতে পারবেন সে বিষয় নিয়ে আপনারা করবেন, হ্যাঁ, ভিডিও করবেন। যদি আপনারা না পারেন সে ভিডিওগুলো আপনারা করবেন না, তাহলে আপনারা দেখবেন যে আইডিতে মানে 10-20টা ভিডিও করে পরবর্তীতে আর ভিডিও করতে পারবেন না। দেখা গেছে যে আর অ্যাক্টিভ থাকতে পারবেন না। তো পরবর্তীতে আমি যেটা বলতে পারি যে আপনারা যে ভিডিওই করেন, হ্যাঁ, যে কোনো একটা টপিক থাকতে হবে। তো আজকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে আমাদের পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ডক্টর ইউনূস, যে স্যার, উনি একটা সম্মানিত ব্যক্তি। উনি একটা সম্মেলন হতে যাচ্ছে যে চায়নাতে, হ্যাঁ, চায়নাতে যে 25টি দেশ নিয়ে একটা বাণিজ্যিক যে একটা কথোপকথন বা মুখোমুখি একটা যে আয়োজন হয় তাদের দেশের যে বাণিজ্য নিয়ে বা উন্নয়নশীল নিয়ে যে আলোচনাগুলো হয়, সেই ওখানে আসলে এমন একটা সম্মানী ব্যক্তি। সেখানে দেখেন আপনারা, চায়নার সরকার ওনাকে নিজস্ব তাদের প্লেন মানে ভাড়া করে ডক্টর ইউনূস স্যারের জন্য মানে বাংলাদেশে পাঠাবে এবং সে চলে যাবে। সে অলরেডি ওখান থেকে আমন্ত্রণ করছে, হ্যাঁ, বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস স্যার অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ যাবে। তা এখানে তার একটাই আশা যে বাংলাদেশে সে বাণিজ্য করতেছে চায় না। 50 বছরের একটা থাকবে, যে সম্মেলন থাকবে, যে বাংলাদেশ থেকে যে বিজনেস পার্টনারশিপে যে 50 বছরের যে একটা চুক্তি মানে পূরণ হচ্ছে, সেই বিষয় নিয়ে চায়নার একটা যে আনন্দ উল্লাস, যে না 50 বছর ধরে তারা সহযোগিতা করে দিয়ে আসতেছে বাংলাদেশকে। তো আজকে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে বাংলাদেশের মানুষ কত মানে অদক্ষতা হলে একটা মানুষকে চিনতে পারে না, চিনতে পারে না। হ্যাঁ, আপনারা দেখবেন যে সে একটা নোবেল প্রাপ্ত একটা মানে ব্যক্তি, 7 জনের মধ্যে একজন সারা বিশ্বের মানে ওয়ার্ল্ডের মধ্যে। সেই জায়গাতে তাকে দিচ্ছে মানে বাংলাদেশের মানে এক শ্রেণীর লোক তাকে মানে সুদখোর বলে মানে অধ্যক্ষতা দিচ্ছে, কারিগর। আসলে সুদখোর কি সে? আমি কিন্তু বেশ কিছুদিন আগে, 5ই আগস্টের আগে, যে আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিল, যেটা আমি বলি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি কিন্তু একটা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতেই বলছিল যে গ্রামীণ ব্যাংকের যে সংস্থা ছিল ওই সংস্থার এমডির পদটা ফাঁকা ছিল। আর তখন দক্ষতা লোকের কারণে ডক্টর ইউনূসকে ওখানে মানে পদটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়ার পরে সে ওই দায়িত্বটা পালন করতে গিয়ে এখন সে বাংলাদেশের সুদখোর হয়ে গেছে। তো একটা বিষয় আমি এটা বলতে পারি যে যে জায়গাতে যে সরকার বলল যে তাদেরকে দায়িত্ব বসে দিচ্ছে, এখন আর একটা বিষয়, সে তো ফ্রান্সে থাকে। এখন আমেরিকা, গ্রামীণ আমেরিকার তাদের ওই দেশের যে নাগরিক যারা আছে তারা এই সংস্থাটা চালু করছে। তো ডক্টর ইউনূস তো একটু ভালো সম্মানী ব্যক্তি, তাকে হায়ার করছে, উপদেষ্টা হিসেবে রাখছে। এখন বাংলাদেশের গুটি কয়েকজন খুবই অভিজ্ঞ লোক, তারা এখন উল্টা বলতেছে কি ডক্টর ইউনূস ওয়ার্ল্ড মানে আমেরিকাতে হচ্ছে, গ্রামীণ আমেরিকাতে উনি হচ্ছে সুদের কারিগর,
এই জন্য ওনাকে নোবেল প্রাপ্ত দিয়েছে। ভাই, নোবেলটা এমনি এমনি দেয় না, কিছু কিছু কার্যকলাপই দেয়। ভাই, আপনিও সুদখোর, আমিও সুদখোর। এ, বাংলাদেশটা এনজিওতে ভরে গেছে। আর আপনারা যেভাবে মানে প্রতিবেদন দিচ্ছেন বা বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো, তো তখন এই জিনিসটা নিয়ে অনেকেই মানে না জেনেই মানে সুদ করে কারিগর বানাচ্ছে। আসলে কারিগর যদি হয়ে থাকে, এটা আল্লাহ তাআলা তাকে হিসাব দিয়ে দিবে। যদি আপনি সলিড থাকেন, তাকে সুদখোর বলা যাবে না। এবং সুদখোর যদিও বলেন, তো আসলে সে সিরিয়াসলি সুদখোর না সে কারিগর, সেটা আল্লাহ তাআলা জানে। তো যাই হোক, এটা আমি তার সাপোর্ট করতেছি না। তো একটা সম্মানী ব্যক্তিকে যদি আপনারা যদি এভাবে অপদস্থ করেন, বাংলাদেশটা কতদূর পিছিয়ে আছে। আপনারা যেখানে 16 বছরে একটা কাজ করতে পারেননি, যে কাজগুলো দ্রুত মানে করতে পারেনি, 5 মাসে একটা সরকারের কাছে কীভাবে আপনারা কাজ করতে চান? ভাই, এটা জনগণের একটা আমার মানে কথা, যেটা সাধারণ জনগণ হিসেবে। তবে একটা বিষয় আমি আপনাদের বারবার ইনশিওর করে বলতে পারি যে ভাই, আপনারা যত কিছুই বলেন না কেন, একটা সরকার মানে 5টা মাসে কিছুই করতে পারবে না। একটা নির্বাচিত সরকারও 5 মাসে কিছু করতে পারবে না। তো হয়তো কিছু চুক্তি আছে, চুক্তিগুলো বাস্তবায়ন করতে পারবে। বাস্তবায়ন করতে করতে অলরেডি 5-6 মাস চলে যাবে ভাই। একটা দেশের যে অবকাঠামোগুলো যেভাবে কাজগুলো করতেছে, আপনারা যেভাবে চিন্তা ভাবনা করতেছেন ভাই, এগুলো একদমই মানে মনের বুঝ দেওয়া। এই বুঝগুলো থেকে দূরত্ব থাকুন। এই যে আজকে দেখেন, পাকিস্তান আমাদের আসলে পূর্বের বন্ধু ছিল, পূর্বের পরিবেশ ছিল। আপনারা দেখেন, মেজর ডালিম এসে পুরো বাংলাদেশি ইতিহাসটাই পাল্টে দিছে। আমরা আগে জানতাম যে স্বাধীনতার অপরিসীম গুরুত্ব রাখছে শেখ মুজিব, জিয়াউর রহমান, ঠিক আছে, মানলাম। কিন্তু মেজর ডালিম কী বলল, যে আসলে এটা এক শ্রেণী ভারতের একটা ছিল, চাল ছিল। পাকিস্তানের হাজার হাজার সেনাবাহিনীর দ্বারা ওরা মাটি কাটাইছে, পাথর কাটাইছে ইন্ডিয়ান। তো এটা ইন্ডিয়ানের মূল ইস্যু ছিল। তো এগুলা আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা হয়। তো আপনারা যেটা ভাবেন, এভাবে না বলে যদি আপনারা নিজেকে মানে এস্টাবলিশ করেন, তাহলে ভালো হবে। একটু নিজেকে মানে জ্ঞান ধারণ করেন, তাহলে বুঝতে পারবেন। এখন সে ওখানে যাবে, সম্মেলন হবে, ওখানে 50 বছরের একটা মানে উন্নয়নশীলদের মধ্যে, দেশগুলোর মধ্যে যে তাকে একটা ইনভাইট করছে, সে একটা সম্মানী লোক। তার কাছে অবশ্যই তারা একটা অভিজ্ঞতা নেওয়ার জন্যও কিন্তু ইনভাইট করছে। এমনি এমনি কিন্তু ভাই বিমান ভাড়া করেনি তার জন্য। হ্যাঁ, সে ভাড়া করে নিয়ে যাবে, বাংলাদেশ থেকে বিমান না, ওখান থেকেই বিমান আসবে, বিমান নিয়ে চলে যাবে। তাহলে বিষয়টা এইরকম, কত দূর সে আসলে গড়াইতে পারে একটা বাংলাদেশের এই সময় এই পরিস্থিতিতে। আমি মনে করি ওই ব্যক্তিটাই সবচেয়ে মানে উপযুক্ত একটা বয়স। শেষ 84 বছরে সে কী করবে? 84 বছরে সে কী করবে? 84 বছরে মানুষের মানে আল্লাহকে বা এখন নামাজ কালাম পড়বে, এই রকমই মানুষের যদি ভালো দিকটা থাকে তো ভালো দিকটাই। ওনার কি উন্নয়ন করে উনি, ওনার টাকা উনি পাচার করে কি করবে? উনি 84 বছর, এমন হতে পারে যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু অপরিসীম। আপনার আমার তো যে কোনো সময়, কিন্তু তার জন্য মানে খুবই দূরত্ব এসে গেছে, যে মৃত্যুটা অপরিসীম। এই জিনিসটা আপনারা জানেন। তো সেই জায়গাতে যদি আপনারা বলেন যে ডক্টর ইউনূসের গ্যাং, আসলে ইউনূসের গ্যাং দিয়ে কী হবে? উনি তো বাঁচবে আর কটা দিন? আপনাদের যে 74-75 বছর হয়ে গেছে, 41 সাল পর্যন্ত টার্গেট নিয়ে থাকেন, তাহলে কিভাবে নিয়ে থাকবেন? তো উনি তো ওইভাবে আশা করেনি। উনি তো এমনি এমনি আসে উড়ে জুড়ে বসেনি, ওনাকে দাওয়াত করে নিয়ে এসে বসাইছে। উনি তারপরেও বলছে যদি আমাকে ভালো না লাগে আমি চলে যাব, এইভাবেও বলছে। তো এইগুলো নিয়ে আপনারা বিষয়গুলো নিয়ে
অহেতুক বাড়াবাড়ি করবেন না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে কাজ করার সহযোগিতা করুন এবং আপনার নিজ এলাকা থেকে আপনি সমর্থন করুন যাতে বাংলাদেশটি ভালো একটা পর্যায়ে চলে যায়। ওনাকে সাপোর্ট করুন, আমি এটা মনে করি সাপোর্ট করুন, বাংলাদেশের জন্য সাপোর্ট করুন। উনি ঋণ দিচ্ছে, করছে, এই দিকে সাপোর্ট না করলেও চলবে ইনশাল্লাহ, আমি এটা মনে করি। এইগুলো নিয়ে কোনো উনি একবারও বলেনি যে আমার গ্রামীণ ব্যাংকে আপনারা ঋণ নেন, এটা নেন, ওটা নেন, এইভাবে কোনো দিন বলেনি। বা উনি এইভাবে যে ভ্যাট ট্যাক্স দেওয়ার উপর বেশি একটা প্রভাব ফেলাবে সেটাও ফেলায়নি। তো এই জিনিসটা নিয়ে আপনারা আহ, ভাবেন। হ্যাঁ, সব বিষয় নিয়ে একদম মাথা গরম করলে হয় না, মাথা একটু ঠান্ডা রাখা হলে ঠান্ডা এভাবে বোঝাইতে হয়। উনি যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেয় ওনার কথাগুলো দেখছেন কত সুন্দর, শুনতে ইচ্ছে করে। আগে তো বিগত যে প্রধানমন্ত্রী আসলো কাঁঠালের বার্গার করছে, হ্যাঁ, আলুর মিষ্টি করছে, তারপর হচ্ছে পিয়া এই পেঁপের হচ্ছে পেঁয়াজু ভাজা, মানে পেঁয়াজ দিয়ে বার্গার তৈরি করছে, এরকম অনেক কিছু আর কি হিস্টোরির আছে। তো এগুলা যদি আপনারা ওটাই পছন্দ করেন তাহলে কেমনে হবে? একটা অভিজ্ঞ লোককে দায়িত্ব বসাচ্ছেন, অভিজ্ঞ লোকের একটু সম্মান দেওয়া শিখুন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।